আপনি আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছেন, আওয়ামী লীগের নেগেটিভ ধরে রাখার কাজ করছেন। মানে আপনি আসলে একজন মানে গুপ্ত আওয়ামী লীগার, আপনার মনের মধ্যে আওয়ামী লীগটাই আছে, অনেকে এরকম বলতেছেন। মানে আপনি কি দেখেন যে আমার কাছে না নিজেকে, মানে আমি যদি তাদের সকল অভিযোগ হুম সত্য বলিয়া ধরিয়া লই, হুম হ্যাঁ, যে আমি আওয়ামী লীগকে বাঁচায় রাখছি, আওয়ামী হুম লীগের ন্যারেটিভ বাঁচায় রাখছি, হুম তাহলে সম্ভবত আমি একটা লাইফ সেভিং মেশিনের মতন, হুম বুঝছেন? হুম যখন বিএনপি আইসিইউতে ঢুকে আমি গিয়ে বিএনপি রে বাঁচাই, হুম যখন আওয়ামী লীগ আইসিইউতে ঢুকে আমি গিয়ে আওয়ামী লীগ রে বাঁচাই। না, হইলেন কিন্তু লাইফ সেভিং আমার মেশিন। যখন সুদিন আসে, হইলেন লাইফ সেভিং মেশিন। আপনি তো ওই সময় বিএনপি করতেন, সেজন্য আপনি বিএনপিকে বাঁচাইতে চেষ্টা করছেন। আপনি তো আওয়ামী লীগ করেন নাই, নাকি করেন সেজন্য না আমি আপনাকে কিন্তু এই উত্তরটা দিয়েছি যে যখন আপনার প্রতিপক্ষের হাত থেকে তলোয়ার পড়বে তখন তাকে আঘাত করা সবচেয়ে বড় কাপুরুষের কাজ। ওকে। আপনি আপনার প্রতিপক্ষকে আঘাত করবেন, আমি আপনাকে তখনই বীর বলবো যখন সে তার সর্বোচ্চ শক্তির অবস্থাতে থাকে। আওয়ামী লীগ যখন তার সর্বোচ্চ শক্তিশালী অবস্থায় ছিল, তখন আজকে যারা কমেন্ট করছে তাদেরকে নিয়ে কিছু বলা কি ঠিক হবে? না মানে ঠিক আছে, মানে আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি কিছু, আপনি যদি বুঝে আমরা নেন, জি 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 সিম্পল। তাহলে আপনি আসলে মানে আপনার বক্তব্যগুলি আওয়ামী লীগের পক্ষে এখন যাচ্ছে, কারণ হচ্ছে যে আপনি আসলে যার প্রতি অন্যায় হচ্ছে তার পক্ষেই কথা বলছেন, ব্যাপারটা কি এরকম যে এখন সিম্পল, একদম একদম ভেরি সিম্পল। কিন্তু আওয়ামী লীগ এত বছর ধরে, মানে একটা প্রশ্ন তো আসেই যে আওয়ামী লীগ এত বছর ধরে যদি এত অন্যায় করতে পারলো, তার বিরুদ্ধে আসলে আমরা ন্যায় কেন করব? মানে অনেকেই এই প্রশ্ন আমারও করে যে মানে অন্যায়রে তো অন্যায় দিয়ে ন্যায় করবো প্রতিবাদ কেন করতে হবে। জানেন? হ্যাঁ, জি বল। না 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 না, কখনো না। জি। ঘৃণার পাল্টা ঘৃণা যখন আপনি শুরু করবেন না, ঘৃণার চাষের বাইরে আপনি আর কিছু দেখবেন না। হুম। মানে আই ফর অ্যান আই উইল মেক দ্য এন্টায়ার সোসাইটি ব্লাইন্ড। ব্লাইন্ড, রাইট। সো আমি সেটা করব না। তো আপনি যে আওয়ামী লীগের চেয়ে বেটার, হুম আপনি আওয়ামী লীগকে সরাইছেন কেন? হুম কারণ আওয়ামী লীগ খারাপ ছিল। তো আপনি যদি সেটাই আবার করেন তাহলে আওয়ামী লীগের দোষ কি ছিল? আপনি অ্যাবসলিউটলি। যদি সেই মিথ্যা মামলা দেন, আপনি যদি সেই গায়েবী মামলা দেন, আপনি যদি শিরিন শারমিন চৌধুরীকে তার এই বয়সে খুনের মামলা দিয়ে মাটিতে ফেলে দেন, হুম ফর গড সেক তাকে মাটিতে ফেলে দিতেন, হ্যাঁ, তো এটা এটা যখন এটা যখন আমরা বিরোধী দলের নেত্রীকে এই হেনস্থা করা হয়েছিল, তখন সেটা যদি আমাদের কষ্ট লেগে থাকে, তাহলে আজকে যখন আবার কাউকে না কাউকে পলিটিক্স করার কারণে এভাবে হেনস্থা করছে কেউ না কেউ, তখন তো আমার সেটা প্রতিবাদ করতে হবে। না হলে তো আমার আগে প্রতিবাদটা লেজিটিমেট হয় না। তার মানে কি, যখন আমি ব্যক্তি দেখে প্রতিবাদ বেছে নেই, তার মানে আমি আসলে ন্যায়টাকে সমর্থন করি না, আমি ব্যক্তির মানে ব্যক্তির চর্চাটা করি। আমি সেটা করতে চাই না খালেদ ভাই। বিএনপি সরকারের ভারত বিষয়ে অবস্থান খুব বেশি বদল মনে হয় না, শুধুমাত্র জনাব খলিলুর রহমানের ভারত সফর করে শেখ হাসিনাকে প্রত্যর্পণ, মানে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে একটা কথা আদায় করা ছাড়া আপনি এটাকে কিভাবে দেখেন? আসলে কি ভারত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে সিরিয়াস? মানে আপনি আপনার টেকটা কি, আপনি যদি একটু বলতেন। আমি একজন পলিটিক্যাল পার্সন হিসেবে আমার কাছে মনে হয় যে এটা ভারত কখনো করবে না। হুম করবে না বিকজ শেখ হাসিনা ওয়াজ দি টেস্টেড এন্ড ট্রাস্টেড ফ্রেন্ড অফ হুম ইন্ডিয়া। হুম হুম এখন যদি তারা শেখ হাসিনাকে ফেরত দেয়, এটা কিন্তু তাদের অন্য বন্ধু যারা আছে বিভিন্ন দেশে, হুম তাদের কাছে একটা খারাপ বার্তা যাবে। এক। দুই হচ্ছে, ভারত কিন্তু একটা বিষয় পরিষ্কার করেছে যে কেউ যদি তাদের দেশে আশ্রয় নেয়, হুম তাহলে তারা তাকে কখনো তার দেশে পুশ করে না। দালাই লামার কথা তারা কিন্তু খুব বলে। হুম সো এখন আমি এই সকল কিছু দেখে আমার কাছে মনে হয়েছে যে আমার মনে হয় না শেখ হাসিনাকে তারা ব্যাক করবে। আর তাছাড়া আমাদের বন্দি মানে যে বিনিময় চুক্তিটা আছে, হ্যাঁ, হুম মানে ফেরত পাঠানোর যে হুম চুক্তিটা, সেটা কিন্তু অনেকগুলো ইফস এন্ড বাটস আছে। আমি আমি মানে গত 24 সালে পড়েছিলাম এটা, এখন আর অত একদম এক্স্যাক্টলি বলতে পারবো না আপনাকে, হুম মুখস্থ নাই, কিন্তু যদি পলিটিক্যাল মোটিভেটেড কেস যদি তারা মনে করে, হ্যাঁ, তখন কিন্তু তারা কিছুতেই আর বন্দিকে ফেরত পাঠায় না। এবং হুম ডেফিনেটলি শেখ হাসিনা যেহেতু পলিটিশিয়ান, ওনার কেস তো পলিটিক্যালি মোটিভেটেড, তো তারা বলবেই। হুম তো মানে এইসব নানান দিক দেখে আমার কাছে মনে হয়েছে যে না, এটা তাদের ফেরত পাঠানোর কথা না।
তাই একটা প্রশ্ন কমন, সেটা হচ্ছে যে আপনি আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন কারণ তারা মজলুম সেই জন্য, কিন্তু আপনি এটা নিয়ে মন্তব্য করবেন কিনা যে আওয়ামী লীগ তো ক্ষমা চায় নাই, এত বড় অপরাধ করার পর আওয়ামী লীগ যখন ক্ষমা চায় নাই, বা আওয়ামী লীগ কি তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইছে কিনা, আপনি কেন তার পক্ষে দাঁড়াচ্ছেন? এইটা ভবিষ্যতের ফেসিস্ট যদি কেউ হয়ে উঠতে চায় সেইটার পথ উন্মুক্ত করবে কিনা? আচ্ছা, দেখুন এখানে অনেকগুলো বিষয়। আওয়ামী লীগ ক্ষমা চায়নি। ক্ষমা চাওয়া না চাওয়াটা তার পলিটিক্যাল স্ট্র্যাটেজি বা ডিসিশন। ভুলও হতে পারে, শুদ্ধও হতে পারে, এটা সময় বলবে, এবং এটার মূল্য তার রাজনীতির মাধ্যমেই চুকাতে হবে। কিন্তু এখন তার বিরুদ্ধে আপনি মিথ্যা মামলা দেবেন কিনা, বা তাকে বন্দী হিসেবে আপনি কিভাবে ট্রিট করবেন, কিংবা আপনি, যেহেতু এটা একটা পলিটিক্যাল পার্টি, সো তার, সে রাজনীতি করতে পারবে কি পারবে না এটা আপনি কি মানুষের হাতে ছাড়বেন, নাকি এটা আপনি ক্ষমতার বলে আপনি ঠিক করবেন যে আমি ঠিক করে দিলাম যে ওরা এখন রাজনীতি করতে পারবে না, আমি ঠিক করে দিলাম যে ওরা নির্বাচনে অংশ নিতে পারবে না? এখন এটা কি মানে আমরা নির্বাহী আদেশ দিয়ে, যেহেতু এখন ক্ষমতা আমরা পেয়ে গেছি, আমরা ঠিক করব, নাকি এটা আসলে মানুষের হাতে, 20 কোটি মানুষের হাতে ছেড়ে দিলাম? আচ্ছা ঠিক আছে, ভোট দেওয়া মানুষ ওরে, যেমন ধরেন জাতীয় পার্টিকে শূন্য একটা আসনও পায় না, জিএম কাদেরও জিততে পারে না নির্বাচনে, ঠিক আছে? এখন আওয়ামী লীগকে যদি মানুষ তার ভোট দিয়ে প্রত্যাখ্যান করত, এই যে সরি বলে নাই, এই যে কোনো রিমোর্স নাই, এই যে তারা মানে অগস্ট মাসে এবং জুলাই মাসে ভয়াবহ গণহত্যা চালাইছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সো ইত্যাদি কারণে যদি মানুষ তাদেরকে ভোটের মাধ্যমে জবাব দিত, তাহলে রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থানটা কি আরো অনেক বেশি দুর্বল হইতো না? অবশ্যই। তাহলে কি আওয়ামী লীগের রাজনীতিটা আরো অনেক বেশি মানে মলিন হয়ে যাইতো না? কিন্তু সেই অবশ্যই। সুযোগটাই তো আমরা তাদের দিলাম না। অবশ্যই আমার মনে আছে যে সম্ভবত আপনার সঙ্গেই আলাপে যখন ডয়চে ভেলেতে ছিলাম, আমি এরকম বলেছিলাম, যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন, আমি তখন এরকম বলেছিলাম যে শুধু প্রধানমন্ত্রীর চেয়ারটা ছেড়ে দেন, তারপরে শেখ রেহানাকে বানান প্রধান নির্বাচন কমিশনার, তারপরে ভোট দেন, একদম, তারপরে ভোট দেন, yes, you said that. তারপরে ভোট দেন। আমার কাছে কিন্তু মনে হয় যে আওয়ামী লীগ বলতে যে জুজুর মানে মানে এইটা খুবই মানে বলা হয় যে আওয়ামী লীগকে আসতে দিলেই আওয়ামী লীগ একদম, ব্যাপারটা আসলে সেরকম নাই হওয়ার কথা ছিল, এবং সেটা আসলে জনগণের কাছেই ছেড়ে দেওয়া উচিত ছিল। ব্যাপারে আমি আপনার সাথে একমত। যাই হোক, দর্শকদের আমি একটা জায়গায় একটু ক্লিয়ার করি, জি হ্যাঁ, আওয়ামী লীগ নিয়ে আমাকে নিয়ে খুব মানুষের তো খুব কৌতূহল। আমি মানুষকে একটা কথা বলি, আপনি যতবার মব করবেন, হ্যাঁ আমি বাংলাদেশের মানুষকে বলতেছি, আপনি যতবার মব করবেন, আপনি যতবার পিটায় মানুষকে মারবেন, আপনি যতবার মিথ্যা মামলা দায়ের করবেন, আপনি যতবার মানে সাবেক স্পিকারের মতন যার ইমেজ আছে তাকে মাটিতে ফেলবেন ধইরা নিয়ে যাওয়ার নাম কইরা, হ্যাঁ, আপনি যতবার তাদের মতন মানুষের বিরুদ্ধে খুনের মামলা দিবেন, হ্যাঁ, মানে যেটা আপনার কানে অদ্ভুত শুনাইতেছে, মানে শিরিন শারমিন গিয়ে খুন করছে, হ্যাঁ, মানে যেমন রুমিন ফারহানা, আমার কিন্তু খুনের মামলা ছিল আমার বিরুদ্ধে, তো এগুলা না, আপনি যতবার এগুলা করবেন, আপনি ততবার আপনার কর্মকাণ্ড দিয়ে আওয়ামী লীগের শক্তিশালী করবেন। অ্যাবসলিউটলি, লিখা রাখেন এটা আমার কাছ অ্যাবসলিউটলি, থেকে। অ্যাবসলিউটলি। অন্যায় 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 মানে ন্যায্যতা আসলে আমার কাছে মনে হয় যে এস্টাবলিশমেন্টকে প্রশ্ন করার যেই সহজাত প্রবৃত্তি আমার মধ্যে আছে, সেটা তখনও যেমন ছিল সেটা এখনো তেমনই আছে। আপনার মনে থাকবে বিএনপি পাওয়ারে আসার আগে যেই 17 মাস আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিল, সেই সময়টাতেও কিন্তু আমি অন্তর্বর্তীকালীন সরকারের তীব্র সমালোচনা করেছি। একই সঙ্গে আমি বিএনপির নানান রকম চাঁদাবাজি, দুর্নীতি, এলাকায় প্রভাব বিস্তারের জন্য নানান রকম অপকর্ম, এই সকল কিছুর বিরুদ্ধে কথা বলেছি। সো আমার আমার নিজের কাছে মনে হয় যে আমি সবসময় আমার নিজের কাছে সৎ থাকবার চেষ্টা করেছি। সো এই সৎ থাকতে গিয়ে আমি হয়তো স্টাবলিশমেন্টের বিরোধিতা করেছি, তখন এখন স্টাবলিশমেন্টে যখন যে থাকে, দেখা গেছে কথাগুলো তার পছন্দ হয়নি, ব্যাপারটি আসলে এতটুকুই। বেঁচে ফারহানা, আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে যেমন বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যেমন বলেছেন, সেটা ঠিক, সেটির সুফল বা সেটির কারো না কারো পক্ষে তো গিয়েছেই, বিএনপি বা জামাত ইসলামের পক্ষে গিয়েছে, কিন্তু আপনি কিন্তু বিএনপির নেতৃত্বের পক্ষেও কথা বলেছেন, বিএনপির নেতৃত্বের পক্ষেও বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন, কিন্তু এখন আপনি সেই মানে নিজের বলা কথার বিরুদ্ধেই অনেক সময় অনেকখানে দাঁড়াচ্ছেন। আমাদের প্রশ্ন হচ্ছে যে এখনকার বিএনপি কি আগের বিএনপির চেয়ে আলাদা? মানে সরাসরি আলাদা, কোথায় আলাদা যদি একটু বলতেন? বিএনপির আসন পরিবর্তন হয়ে গেছে। তখন বিএনপি ছিল শোষিতের আসনে, এখন বিএনপি হয়ে গেছে শাসকের আসনে। আমি যদি শোষক নাও বলি, সার্টেনলি বিএনপি শাসকের আসনে। এবং যেহেতু আমি একজন স্বতন্ত্র সংসদ সদস্য, আমি কোনো দলের
সংসদ সদস্য না, সুতরাং আমার কিন্তু ক্রিটিক করার ব্যাপারে আমার কোনো বাধা নাই। আমি এই সুযোগে আপনাকে এটাও বলি, আপনি আমার চেয়ে ভালো জানবেন, বাংলাদেশের সংবিধান 70 অনুচ্ছেদ সংশোধন না করেও যে কোনো বেসরকারি সদস্য অর্থাৎ মন্ত্রীর বাইরে যতজন পার্লামেন্ট মেম্বার আছেন, যারা কেবলমাত্র এমপি, যেই দল থেকে আসুক না কেন, তারা কিন্তু সরকারের সমালোচনা করতে পারে। কিন্তু বাংলাদেশের হিস্ট্রিটা এতই চমৎকার যে আমরা কখনো কখনো কোন সংসদ সদস্যকে সমালোচনা তো দূরেই থাক নিজের দলের, স্তুতির বাইরে টু দ্য পয়েন্ট খুব কম কথা বলতে দেখি। আমি আপনাকে একটু বলি যদি সুযোগ দেন। এখন তো রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব আলোচনা চলছে। আমি অবাক হয়ে দেখলাম, বিশ্বাস করেন 300 জন সংসদ সদস্য একজনও বলল না এই প্যারাগ্রাফে বা মাননীয় মহামান্য রাষ্ট্রপতি এটা বলেছেন, তার প্রেক্ষিতে আমার বক্তব্য এইটা, বা এই প্যারাগ্রাফে এটা বলেছে, আমি কিন্তু বলেছি। এবং ভেরি কি বলবো, এটাকে ইন্টারেস্টিংই বলি, দুঃখজনক লাগে তারপরেও ইন্টারেস্টিংই বলি, আমাকে কিন্তু সময় দেওয়ার ব্যাপারে আওয়ামী লীগ সরকার যতটা না অনুদার ছিল, এই সরকার তার চেয়ে কোনো অংশে কম অনুদার নয়। আমাকে একবার বিরোধী দলের চিফ হুইপের কাছে দৌড়াতে হয়, একটু টাইম দাও, 2 মিনিট বাড়াও। সে বলে না না আমি তো জানি না, আপনি সরকারি দলের কাছে যান। সরকারি দলের কাছে যাই, তারাও তো রেসপন্সিবিলিটি নেবে না, কারণ কে আর মানে কাছে ডেকে বকাবাদ্য শুনতে চায়, তাই না? সো আন্ডারস্ট্যান্ডেবলি তারাও চায় না যে আমি কথা বলি। সো আমার এই 1 মিনিট 1 সেকেন্ড, খালেদ ভাই, আমি কিন্তু জানি 1 মিনিটে কয়টা শব্দ বলা যায়, 150টা। আপনি মোটামুটি কমফোর্টেবলি 150টা শব্দ 1 মিনিটে বলতে পারবেন। সো আমাকে ওই শব্দ গুইনা 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 না আমার স্পিচটা রেডি করতে হয়। সো এই এফর্টটা আমি হাসিনা আমলেও দিয়ে আসছি, এই এফর্টটা আমাকে তারেকের আমলেও দিতে হচ্ছে। সো ইট ইজ দ্য সেম ওল্ড স্টোরি ফর রুমিন ফারহানা। বেঁচে ফারহানা, জাস্ট মানে আপনাকে যদি এই সরকার মনোনীত করতো নির্বাচনের জন্য, বা মনোনীত করে নাই নির্বাচনের জন্য, এইটা থেকে আপনার পার্সোনাল গ্রাজ বা ক্ষোভের জায়গাটা কি আসে? মানে ব্যাপারটা কি এরকম যে আপনাকে যেহেতু নমিনেশনটা দিল না বা আপনাকে যথাযথ মূল্যায়ন করলো না, সেই জন্য আপনি একটা পার্সোনাল গ্রাজ থেকে আজ বিএনপির বিরোধিতা করতেছেন? তাহলে খালেদ ভাই আপনি আমাকে বলেন, নমিনেশন তো ডিক্লেয়ার হয়েছে নভেম্বরে, হ্যাঁ, এন্ড অফ নভেম্বর। এর আগে 5ই অগস্টের পর থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত এই যে 15টা 13টা 14টা মাস আমি যে বিএনপির নানান অপকর্ম নিয়ে প্রশ্ন তুলেছি, সেটা কেন তুললাম? তখন তো আর মনোনয়ন দেওয়া না দেওয়ার কথা আসে নাই, আমি কিন্তু তুলেছি। 1 2 হলো, আমি সব সময় আপনাকে আমার আগের ইন্টারভিউতেও বলেছিলাম যে রাজনৈতিক দলগুলোর আসন পরিবর্তন হয়, আজকে যে এদিকে বসছে কালকে সে ওদিকে বসে, কিন্তু ভাগ্যের পরিহাস আমার আসনটা অপরিবর্তিতই থাকে। আমি সব সময় অপ্রেসড মানুষের পক্ষে কথা বলি, যে কারণে যখন বিএনপির নেতা নেত্রীদের নেতাকর্মীদের যেভাবে মামলা হামলা, মিথ্যা মামলা, গায়েবী মামলার মধ্যে দিয়ে যেতে হয়েছে, আজকে যখন আমি দেখি একই কায়দায় এফআইআর এর মধ্যে সেম অ্যালিগেশন, 25টা 30টা এফআইআর দেখি একই অ্যালিগেশন, শুধু নাম পরিবর্তন হচ্ছে, 500 জন আসামি, তার মধ্যে ধরেন শিরিন শারমিন চৌধুরী খুনের মামলা, মানে উইচ ইজ অ্যাবসার্ড। তো এই বিষয়গুলো যখন আমি দেখি, তখন আমার কাছে মনে হয় এগুলো ভীষণ রকম অন্যায়। এবং একজন আইনজীবী হিসেবে, একজন আইন প্রণেতা হিসেবে, একজন নাগরিক হিসেবে, একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে এটা প্রতিবাদ করার একটা মানে কি বলবো, এটা আমার প্রাথমিক দায়িত্বের মধ্যে পড়ে। এখন এটার বেনিফিট শিরিন শারমিন চৌধুরী পাচ্ছে না এটার বেনিফিট তারেক রহমান পাচ্ছে, এটার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অন্যায়টার বিরুদ্ধে আওয়াজ তোলা। মানে একটা আওয়াজের বাইরে তো আসলে আমার মতন সামান্য একজন সংসদ সদস্য কিছু করতে পারে না, এর চেয়ে বেশি কিছু করার আসলে আমার নাই, আমার ক্ষমতা নাই, কিন্তু আওয়াজটা তো আসলে তোলা দরকার। আচ্ছা বেরিসা ফারহানা, এই সিরিজের শেষ প্রশ্ন, আপনি কি এই 15 বা 17 বছরে মানে আপনি কি সবসময় এরকম ন্যায়ের পক্ষে থেকেছেন দলের পক্ষে না থেকে? সবসময় কি আপনি? না, আমি সব সময় পারিনি, না না পারিনি। আপনাকে অনেক সময় আমাকে
অনেক কিছু দেখেও না দেখার ভান করতে হয়েছে, ওকে। অনেক কিছু বলা উচিত কিন্তু আমি হয়তো বলি নাই। তবে খালেদ ভাই, আমি নিজের সঙ্গে নিজে বসেছি, আমি 1-1.5 বছর আমি নিজের সঙ্গে নিজে প্রচুর কথা বলেছি, এবং আমি নিজেকে প্রশ্ন করেছি যে তুমি কেন বলো নাই, কেন তখন তুমি এই কথাগুলো বলো নাই। হ্যাঁ, ধরুন 21শে আগস্ট ফর এক্সাম্পল, এটা নিয়ে কিন্তু আমি আমার দলের যে ন্যারেটিভ সেটা আমি বারবার বলেছি। হ্যাঁ, তারপরে ধরুন বিচার বিভাগের স্বাধীনতা, মাজদার হোসেন মামলা, এই মামলাটা যে যখন সৈয়দ ইশতিয়াক আহমেদ বারবার চেষ্টা করলেন যেটা করার, তখন কিন্তু বিএনপি 2001 সালে সেই সময় বলেছিল না না আমরা এসে করব, কিন্তু সেই মামলাটা কিন্তু 7 পর্যন্ত হয় নাই, না হয়নি সেই মামলার বাস্তবায়ন। তারপরে ধরুন বিচারপতিদের বয়স বাড়ানো, হ্যাঁ, কে এম হাসানকে চিফ অফ দি গভর্নমেন্ট করার জন্য, ইন্টারিম গভর্নমেন্ট করার জন্য। সো এই বিষয়গুলো আমি আসলে বলি নাই, এবং আমি নিজেকে নিজে প্রশ্ন করেছি যে আমি কেন বলি নাই। আমার কাছে মনে হয়েছে যে তখন যেরকম হিনিয়াস ভাবে বিরোধী দলকে দমন করা হচ্ছিল, তখন আমার কাছে এই সত্যগুলো বলার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা বলা, গুপ নিয়ে কথা বলা, আমাদের বিচার বহির্ভূত হত্যা নিয়ে কথা বলা, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, কিংবা আমার নেতাকর্মীদের গায়েবী মামলা নিয়ে কথা বলা, কিংবা ধরুন কারাগারে ধারণ ক্ষমতার বাইরে বন্দি নিয়ে আমাদের যে একেবারে ত্রাহি অবস্থা সেটা নিয়ে কথা বলা। তো আমি আসলে ওগুলো